প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে ইংলিশ গ্রামারের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এর অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ এর রুলগুলো শিখবো। এদের পূর্বে আমরা অ্যাফার্মেটিভ নেগেটিভের রুলগুলো করেছি। যারা দেখোনি, আমরা ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, সেখান থেকে দেখে নেবে। তো আমরা আজকে যেটা শিখবো যে একটা অ্যাসার্টিভ বাক্যকে, অ্যাসার্টিভ মানে নর্মালি বিবৃতিমূলক বাক্য, যেখানে কোনো প্রশ্ন থাকে না, কোনো আদেশ উপদেশ অনুরোধ থাকে না, এগুলো সবগুলো অ্যাসার্টিভের বাক্য। আমরা উদাহরণগুলো নিয়ে রেখেছি, যেগুলো দেওয়া আছে এগুলো সবগুলো অ্যাসার্টিভের বাক্য। তো এই বাক্যগুলোকে আমরা কিভাবে ইন্টারোগেটিভ করব, প্রশ্নবোধক। তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এর যে বিষয়টা, সেটা হলো অর্থটা আসলে ঠিক রাখতে হয়। যেমন অ্যাফার্মেটিভ নেগেটিভেও আমরা দেখেছি সে ভালো ছেলে, তো এটাকে আমরা যখন নেগেটিভ করেছিলাম অর্থ ঠিক রেখে, তাহলে সে খারাপ ছেলে নয়। এটা বলার সাথে সাথে নয় বলাতে নেগেটিভ হয়ে গেল, কিন্তু আমরা যখন বললাম যে সে খারাপ ছেলে নয়, তার মানে কিন্তু ভালো ছেলেও থাকলো। তো ইন্টারোগেটিভের বিষয়টা এরকম যে আমরা যখন বলি যে সে ফুটবল খেলছে, তখন এই অর্থটা ঠিক রাখতে গেলে আসলে বলতে হয় সে কি ফুটবল খেলছে না। এরকম যখন না দিয়ে বলা হয়, তখনই ব্যাপারটা এস্টাবলিশড হয় যে হ্যাঁ খেলছে। আবার যখন এরকম হয় যে তারা ফুটবল খেলছিল না, হ্যাঁ, তখন নটটা ছেড়ে দিয়ে বলতে হয় তারা কি ফুটবল খেলছিল। এই বিষয়টাই আসলে মূল থিম। আমরা এখানে দুটো পয়েন্ট লিখেছি, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, অথবা উল্টোটাও ট্রান্সফরমেশনে করতে হয় জানো, ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ। এই দুই ক্ষেত্রেই তোমাদের এই দুইটা পয়েন্ট মাথায় রাখতে হবে। একটা হলো নট থাকলে তুলে দেবে, এখানে কথাটা এখনো সম্পূর্ণ হয়নি। নট থাকলে তুলে দেবে, আর ওর সাথেই এটা কথা যে নট না থাকলে, এটা আমরা ছাড়া পড়ে গিয়েছিল, নট না থাকলে আনবে, অর্থাৎ নটটা বসাতে হবে। এই একটা পয়েন্ট যে বাক্যটার মধ্যে নট যদি না থাকে, তাহলে অ্যান্সার করার সময় নটটা আনতে হবে। আর বাক্যের মধ্যে যদি নট থাকে, তাহলে সেই নটটা তুলে দিতে হবে। এটা একটা পয়েন্ট। আর দুই নম্বর পয়েন্ট হলো কোনো অপোজিট ওয়ার্ড অর্থাৎ বিপরীত শব্দ ইউজ করা যাবে না, যেটা আমরা অ্যাফার্মেটিভ নেগেটিভে দেখেছি কিছু রুলে অপোজিট ওয়ার্ড লাগে। হ্যাঁ, তো এখানেও স্যাররা চালাকি করে কিছু সহজ অপোজিট ওয়ার্ডের বাক্য দিয়ে দেয়, যেমন হি ইজ প্রেজেন্ট। আমরা এখানে একটা উদাহরণে দেখবো পরে। হি ইজ প্রেজেন্ট, এখন সবাই জানে যে প্রেজেন্টের অপোজিট তো অ্যাবসেন্ট হয়, তখন ওইটাকে ইজেন্ট হি অ্যাবসেন্ট করে দেয়, এটা কিন্তু হবে না। এই আইটেমের ক্ষেত্রে আমরা কোনোদিন অপোজিট ওয়ার্ড ইউজ করব না। আমরা এই দুটো মিশাবো না, 1 আর 2 নম্বর পয়েন্ট আমরা প্রমাণ করে দেব। প্রতিটা রুলেই দেখো এই দুটো কথা প্রযোজ্য হবে। এখন আমরা ফার্স্ট রুল যেটা দেখবো, সেটা হলো কোনো একটা অ্যাসার্টিভ সেন্টেন্সে কোনো একটা সাহায্যকারী ভার্ব আছে, যেমন এগুলো হতে পারে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড। তারপরে মডেলস অক্সিলারি ভার্ব যেগুলো আছে ক্যান, মে, মাইট, শুড, উড, এগুলো ইত্যাদি বলা হয়েছে। এই ধরনের কোনো অ্যাসার্টিভ বাক্যকে আমরা কিভাবে ইন্টারোগেটিভ করব, আমরা সেই রুলটা এখন দেখছি। তো আমাদের এই বাক্যটা আছে হি ইজ প্লেইং ফুটবল, এখানে সাহায্যকারী ভার্ব হিসেবে ইজ আছে, আর এখন আমাকে ইন্টারোগেটিভ করতে বলা হয়েছে। তো আমরা এই দুটো জিনিস মাথায় রাখবো যে বাক্যটার মধ্যে নট আছে কিনা। যখন দেখলাম যে নট নাই, তো এখানে বলা আছে নট থাকলে তুলে দেবে, আর নট না থাকলে আনবে। তো এর মধ্যে যেহেতু নট নেই, আমাকে নট আনতে হবে 1 নম্বর। আর কোনো এই প্লেট তো আসলে অপোজিট হয়ও না, কিন্তু হঠাৎ করে প্রেজেন্ট, অ্যাবসেন্ট এই ধরনের বাক্য দিলে অনেকে অপোজিট ওয়ার্ড দিয়ে ফেলে, যার কারণে আমরা এটাও মাথায় রাখবো। আর এখানে আরেকটা বিষয় জরুরি, আমরা বুঝলাম যে ইন্টারোগেটিভ করতে গেলে সাহায্যকারী ভার্বটা সামনে দিতে হবে। তো সেক্ষেত্রে নট যেহেতু ছিল না, নটও আনতে হবে। তো এই বাক্যটায় যখন আমি প্রশ্নবোধক করছি প্লাস নটও বসাচ্ছি নিয়ম অনুসারে, তাহলে সেক্ষেত্রে এই ধরনের বাক্যকে বলা হয় নেগেটিভ ইন্টারোগেটিভ বাক্য। অর্থাৎ আমরা দেখো এখানে একটা রাফে একটা বাক্য লিখি যে ইজ হি নট এ বয়, খুবই জরুরি বিষয় এটা। আর একটা আমরা বাক্য লিখি যে ইজ রহিম নট এ বয়। দুটো বাক্যের মধ্যে দেখো গঠনগতভাবে কোনো মিল নেই, জাস্ট এই জায়গাটা মিল আছে। এখানে ইজ এর পরে আমরা সাবজেক্ট দিয়েছি, তারপরে নট দিয়েছি। আর যখন আমরা এই বাক্যটার ক্ষেত্রে দেখো ইজ এর পরে আগে সাবজেক্ট দিয়ে তারপরে আমরা নটটা দিয়েছি। তো ডিজাইন অনুসারে একই আছে, কিন্তু গ্রামারগতভাবে একটা বাক্য কিন্তু ভুল। সেই ভুল বাক্যটা আমরা বলি, সেটা হলো এই বাক্যটা ভুল, গ্রামাটিক্যাল নিয়ম অনুসারে ভুল। কেননা এই নেগেটিভ ইন্টারোগেটিভ বাক্য যখন নটও থাকে প্রশ্ন হয়, নেগেটিভ ইন্টারোগেটিভ এই বাক্যগুলোর একটা গঠন আছে, সেটা হলো অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব সামনে থাকবে, আর সাবজেক্টটা যদি নাউন হয়, যেমন রহিম একটা নাউন আর হিটা ছিল প্রোনাউন, এই নাউন প্রোনাউনের উপর ডিপেন্ড করে নটটা কিন্তু সরানো হয়। যেমন নাউন সাবজেক্ট হলে নটটা সেকেন্ড পজিশনে চলে আসে, অর্থাৎ নট আগে থাকে, ইজ নট, তারপরে রহিম দিতে হবে, ইজ নট রহিম এ বয়। আর যখন প্রোনাউন সাবজেক্ট থাকে তখন এই গঠনটাই ঠিক, আগে অক্সিলারি ভার্ব, নটটা 3 নম্বর পজিশনে চলে যায়। তো এই যে একটা ঝামেলা,
নাউন প্রোনাউন বাছাই করা সাবজেক্টটা, এই ধরনের ক্ষেত্রে আমরা এই জন্য নেগেটিভ ইন্টারোগেটিভ বাক্যগুলোতে সবসময় ইজেন্ট, হ্যাপেন্ড, হ্যাজেন্ট, ওয়াজেন্ট, ওয়ারেন্ট, ক্যান্ট, মে নট, মাস্টেন্ট, এগুলোকে কন্ট্রাকশন বলা হয়, সংক্ষিপ্ত রূপ। এটা ইউজ করলে তোমার এই নাউন প্রোনাউনটা চিন্তা করতে হবে না। নর্মালি সেটা যদি তোমরা না করো তাহলে কিন্তু ইজ আর নট যদি আলাদা করে দাও তাহলে এই গঠনটা তোমাকে জানতে হবে। তো আমরা পদে পদে যেটা বলবো যে নেগেটিভ ইন্টারোগেটিভ বাক্যে আমরা সবসময় সংক্ষিপ্ত রূপগুলো ইউজ করবো। অর্থাৎ এটার ক্ষেত্রেও যদি আমরা এইভাবে বলি যে ঊর্ধ্ব কমা দিতে হয় একটা, ইজেন্ট, ইজেন্ট হি, এখানে আর নটটা হবে না, নটটা আমরা নিয়ে নিয়েছি। তো ইজেন্ট হি এ বয়, এটাও যেমন রাইট। ঠিক একইভাবে এখানেও যদি এই বাক্যটাকে আমরা বলি যে ইজেন্ট রহিম এ বয়, এই ব্যাপারটাকেই কন্ট্রাকশন বলা হয়, অর্থাৎ সাহায্যকারী ভার্বের সাথে নটটা একখানে করে নেওয়া। তো এটা আমরা মনে রাখবো এই ক্ষেত্রে। এটা প্রায় আমার এই সমস্যাটা কিন্তু এখানে দেখা দেবে। সো এখানে আমরা হি ইজ প্লেইং ফুটবল আছে, যেহেতু এখানে নট আনতে হবে, তো আমরা এটা ইজেন্ট হি প্লেইং ফুটবল লিখলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। কিন্তু অবশ্যই তোমাকে প্রশ্নবোধক চিহ্ন ইউজ করতে হবে। আর যদি ইজ নটটা আলাদা করে দাও তাহলে এখানে প্রোনাউন ছিল, সো ইজ হি নট প্লেইং ফুটবল দিতে হবে। কিন্তু আবার নাউন সাবজেক্ট হলে ইজ নট রহিম এরকম হতো, যার কারণে আমরা এই রূপটাই ব্যবহার করবো। তো যাই হোক, অ্যাসার্টিভ এখানে 2 নম্বর বাক্যটা হি ক্যান প্লে ফুটবল, এখানেও অক্সিলারি ভার্ব আছে, এখানে আমরা দেখিয়েছি যেগুলো অক্সিলারি ভার্ব। সো বাক্যের মধ্যে যেহেতু নট নেই, তো ক্যান এর সাথে আমরা নটটা কন্ট্রাকশন করে নেব, ক্যান নট হি প্লে ফুটবল দিয়ে আমরা এটা প্রশ্নবোধক চিহ্ন দিলেই হয়ে যাবে। নেক্সট আমরা 3 নাম্বার একটা বাক্য নিয়েছি, যে বাক্যটার মধ্যে আমরা ইচ্ছে করে দেখুন নট একটা নিয়েছি, যে দে আর নট প্লেইং ফুটবল। এক্ষেত্রে আমরা আমাদের বলা ছিল যে নটটা থাকলে তুলে দিতে হয়, তো এখানে আমরা নট ছেড়ে দিয়ে জাস্ট ওয়ারটা সামনে দিলেই কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে। খুবই সিম্পল, তবে এই দুটো পয়েন্ট মনে রাখতে হবে। ওয়ার দে নটটা কিন্তু আর দেওয়া যাবে না, ওয়ার দে প্লেইং ফুটবল, আর প্রশ্নবোধক চিহ্নটা অবশ্যই দিতে হবে। নেক্সট আমরা 4 নম্বর একটা বাক্য নিয়েছি, এখানে আমরা নট দিয়েছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা গঠন, হি হ্যাজ নট প্লেড ফুটবল। আমরা জাস্ট নটটা ছেড়ে দিয়ে হ্যাজটাকে সামনে দেব, হ্যাজ হি প্লেড ফুটবল দিয়ে প্রশ্নবোধক চিহ্ন দিলেই হয়ে যাবে। তো এই রুলটা আমরা ফার্স্ট রুলটা দেখলাম, যেখানে বাক্যগুলোতে অ্যাসার্টিভের বাক্যগুলোতে কোনো না কোনো সাহায্যকারী ভার্ব ছিল। তো নেক্সট আমরা এখন যাব যে সাহায্যকারী ভার্ব নাই, এটা 2 নম্বর রুলে আমরা চলে যাই। কোনো সাহায্যকারী ভার্ব থাকবে না, অর্থাৎ যেগুলো প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিট টেন্সে তোমরা জানো কোনো সাহায্যকারী ভার্ব থাকে না। তো 2 নম্বর রুলে আমরা যেটা বলবো যে আমরা আমাদের এই উপরের 2টা পয়েন্ট আসলে প্রতিটা এই আইটেমের প্রতিটা ক্ষেত্রে এটা মনে রাখতে হবে। আর এইটা আমরা রুল 2 এ আসলাম এখন। রুল 2 এ যেটা বলা হচ্ছে সাহায্যকারী ভার্ব এখানে যুক্ত ছিল, আর এখানে সাহায্যকারী ভার্ব ইত্যাদি ছাড়া বলবো আমরা, সাহায্যকারী ভার্ব ছাড়া, মানে বাক্যগুলোতে কোনো সাহায্যকারী ভার্ব নেই। সো আমরা এখানে যদি একটা উদাহরণ নেই, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা বাক্য আমরা নিই, যে হি প্লেজ ফুটবল। তো এই বাক্যটাতে দেখো কোনো সাহায্যকারী ভার্ব নেই, এটা সাবজেক্ট, এটা মূল ভার্ব, এখানে এই জাতীয় কোনো অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব নেই। তো এটাকে আমরা কিভাবে ইন্টারোগেটিভ করব? তো আরেকটা আমরা নেব এখানে এস ছাড়া, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার ছাড়া কোনো একটা সাবজেক্ট দিলেই হয়ে যাবে। যেমন আমরা যদি বলি দে ইট রাইস, তো প্রেজেন্ট ইনডিফিনিটের নিয়ম তোমরা জানো নিশ্চয়ই, যে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট হলে সিএস যুক্ত হয়, আর ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন বা থার্ড পারসন প্লুরাল বহুবচন হলে আর এস হয় না। আমরা আরেকটা নেব পাস্ট ইনডিফিনিটের বাক্য, পাস্ট ইনডিফিনিট, কেননা এখানেও কোনো সাহায্যকারী ভার্ব থাকে না, শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিট টেন্সে কোনো সাহায্যকারী ভার্ব হয় না। তো এখানে আমরা যদি এইভাবে দেই, শি ওয়েন্ট হোম, সে বাড়ি গিয়েছিল। তো এটা পাস্ট ইনডিফিনিটের গঠন, সাবজেক্ট আর ভি2 মূল ভার্বের পাস্ট ফর্ম। তো এই বাক্যগুলোকে আমরা যখন ইন্টারোগেটিভ করব, তখন আগের আমরা ফার্স্ট রুলে যেটা দেখলাম কোনো না কোনো সাহায্যকারী ভার্ব ছিলই, তার সাথে আমরা নটটা লাগিয়ে নিয়ে করেছিলাম, কিন্তু এইখানে আবার সাহায্য সামনে দেওয়ার মতো আসলে কিছুই নেই। তো এই ক্ষেত্রে 3টা অক্সিলারি ভার্ব আছে, অর্থাৎ ডু, ডাজ আর ডিড। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে ডু আর ডাজ হবে, তবে কখন কোনটা হবে এর উত্তর হলো ভার্বের সাথে যুক্ত থাকলে ডাজ হবে,
আর এস ছাড়া প্রেজেন্ট ফর্মে থাকলে ডু হবে। আর ভার্বটা পাস্ট ফর্মে থাকলে অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স হলে ডিড হবে। এই তিনটা অক্সিলারি ভার্ব এই প্রেজেন্ট আর পাস্ট ইনডিফিনিটে ইউজ করা হয়। আর এই কথাটা আমাদের থাকলোই যে নট থাকলে তুলে দিতে হবে, নট না থাকলে আনতে হবে। তো বাক্যে যেহেতু নট নেই আমাকে নটও আনতে হবে। আর ভার্বের সাথে যুক্ত আছে, সেক্ষেত্রে আমরা এখানে ডাজ ইউজ করব। আর আমরা আগেও বলেছি নেগেটিভ ইন্টারোগেটিভ বাক্য হলে আমরা এই সংক্ষিপ্ত রূপটা ইউজ করব, নাহলে সাবজেক্ট নাউন না প্রোনাউন সেই অনুযায়ী কিন্তু যদি আমি ডাজ আর নট আলাদা করে দিতে চাই তাহলে সেই জিনিসটা আমাকে দেখতে হবে। তো ডাজেন্ট হি, আর এখানে বাক্যে ডু ডিড ডাজ ইউজ করলে এটা খুবই একটা সাবধান হতে হবে যে এই মূল ভার্বটা সবসময় প্রেজেন্ট ফর্মে বেস ফর্মে থাকবে, অর্থাৎ এস থাকলেও ছেড়ে দিতে হবে, এই ফর্মটাই থাকবে। তারপরে ওয়েন থাকলেও এটা গো হয়ে আসবে, প্রেজেন্ট ফর্মে বসবে। এটা খুবই জরুরি বিষয়। একদিকে আমি ডাজও দিলাম এসও দিলাম তাহলে কিন্তু হবে না। সো ডাজেন্ট হি প্লে ফুটবল দিয়ে এখানে আমাকে কোশ্চেন মার্ক অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলে হয়ে যাবে। নেক্সট আমরা দেখবো হচ্ছে যে দে ইট রাইস। তো এখানে ডু আনতে হবে সাহায্যকারী ভার্ব হিসেবে এর যুক্ত না থাকলে। আর ডু এর সাথে আমরা নটটা লাগিয়ে নেব, যেহেতু আমাদের এখানে আগে আমরা বলেছি এই ব্যাপারটাতে এই ঘটনা ঘটবে। তাহলে ডোন্ট দে ইট রাইস দিয়ে আমরা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম। আর 3 নম্বর বাক্যটা ছিল শি ওয়েন্ট হোম। এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, এখানে কোনো সাহায্যকারী ভার্ব নেই, তো এখানে ডিড এর ইউজ করতে হবে। আর বাক্যে যেহেতু নট ছিল না তাহলে নট আনতে হবে। তো সেক্ষেত্রে আমরা সংক্ষেপে ডিডেন্ট করে দিলাম, ডিডেন্ট শি। আর এটা অবশ্যই তোমাকে গো লিখতে হবে, ডিডেন্ট শি গো হোম দিয়ে প্রশ্নবোধক। এখানে খেয়াল করো বাক্যে আমরা ডু ডাজ ডিড যেটা ইউজ করেছি মূল ভার্বটা পাক্কা একদম প্রেজেন্ট ফর্মে রাখতে হবে, এটা হলো কথা। তো এরকমই আমরা একটা উদাহরণ এখন এগুলোর সাথে একটু নট দিয়ে নেব, তাহলে আমাদের বিষয়টা আরো ক্লিয়ার হবে। আমরা প্রতিটার সাথে একটা করে নট লাগাবো এবার। তাহলে হি ডাজ নট, এখানে ডাজ কেন আসলো? আসলে ডু ডিড ডাজ এই প্রশ্নবোধক আর নট এই দুইটা ক্ষেত্রে প্রয়োজন হয়। যেহেতু এখন আমরা নট দিচ্ছি তাহলে এখানে হি থার্ড পারসন সিঙ্গুলারের কারণে ডাজ আসবে। হি ডাজ নট প্লে ফুটবল। ঠিক একইভাবে আমরা এখানে আর একটা বাক্য নেই যে দে ডু নট প্লে ফুটবল। আর আরেকটা বাক্য আমাদের ডিড দিয়ে নিতে হবে, শি ডিড নট ইট রাইস। তো এই যে ব্যাপারটা, এই তিনটা অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা সবগুলোই অক্সিলারি ভার্ব আসলে নরমালি না থাকার কারণেই ডু ডাজ ডিড এসেছিল। হ্যাঁ, তো এইসব ক্ষেত্রে আবার নটও আছে বাক্যগুলোর সাথে। তো আমাদের এই কথায় বলা ছিল নট থাকলে তুলে দেবে আর নট না থাকলে আনবে। তো এগুলো যেহেতু নট ছিল প্রতিটাই নট উঠে যাবে আর ডাজটা চট করে সামনে নিতে হবে। এইখানে যদি আগের মতো আমরা ডাজেন্ট দিই তাহলে কিন্তু বাক্যটা কাটা যাবে। তাহলে ডাজ হি, নটটা আমরা ছেড়ে দেবো, ডাজ হি প্লে ফুটবল দিয়ে আমাকে কোয়েশ্চেন মার্ক অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিতে হবে। নেক্সট এইটা যেটা হবে নটটা ছেড়ে দিয়ে আমাকে ডুটা সামনে নিতে হবে। তো ডু দে প্লে ফুটবল দিয়ে প্রশ্নবোধক চিহ্ন। আর এখানে আমরা জাস্ট ডিডটাকে সামনে নেব, ডিড শি, নটটা কিন্তু থাকবে না, ডিড শি ইট রাইস। তো এটি সরি এখানে কোশ্চেন মার্ক দিতে হবে প্রশ্নবোধক। এটি ছিল আমাদের সাহায্যকারী ভার্ব যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করা এবং সাহায্যকারী ভার্ব ছাড়া অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করা। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে থার্ড রুলে আমরা চলে যাব। এভরিবডি, এভরিওয়ান অথবা অল যুক্ত বাক্যকে আমরা কিভাবে ইন্টারোগেটিভ করব। এভরিবডি, এভরিওয়ান অথবা অল। কিন্তু আমাদের এইখানে উপরে যে কথা দুটো আমরা লিখে রেখেছিলাম পয়েন্ট দুটো, এটা কিন্তু সব ক্ষেত্রেই প্রযোজ্য হবে, যার কারণে আমরা এটা মিশালাম না। তো আমরা রুল 3 তে আসি। রুল 3, তো অ্যাসার্টিভ বাক্যে যদি এভরিবডি অথবা এভরিওয়ান অথবা অল থাকে, এই তিনটার ক্ষেত্রে একই নিয়ম। তো আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স একটা উদাহরণ এখানে নিয়ে নিই। এভরিবডি হেটস এ লায়ার, একজন মিথ্যাবাদীকে সবাই ঘৃণা করে। ঠিক এখানে এভরিওয়ান থাকলেও একই হবে। হ্যাঁ, তো আমরা আরেকটা অল দিয়ে আমরা দেখাই, অল দিয়ে একই রুল।
অল অল লাইকস, এইখানে কিন্তু এই বিষয়টা দরকার হবে। হেটের অপোজিট যেমন লাভ হঠাৎ করে এটা চলে আসে, কিন্তু সেটা অ্যাফার্মেটিভ নেগেটিভের ক্ষেত্রে হয়। অ্যাসার্টিভ ইন্টারোগেটিভে আমরা কোনো বিপরীত শব্দ ইউজ করবো না। তো অল অল আসলে থার্ড পারসন প্লুরাল, এর যুক্ত হবে না। অল লাইক ফ্লাওয়ার্স, সবাই ফুল ভালোবাসে। এই যে এই বাক্য দুটোকে আমরা যখন ইন্টারোগেটিভে পরিণত করব, তো এক্ষেত্রে আমরা দুটো নিয়মে করতে পারি। একটা হলো দেখো, হু ডাজেন্ট ব্যবহার করে কে একজন মিথ্যাবাদীকে ঘৃণা করে না, তার মানে সবাই করে। এই যে নট ছিল না, দেখো নট আনতে হবে। তো হু ডাজেন্ট এখানে আমরা এইভাবে সংক্ষিপ্ত রূপে দিয়ে দেবো। আমরা আগেই বলেছি নেগেটিভ ইন্টারোগেটিভ বাক্য হলে আমরা এই সংক্ষিপ্ত রূপগুলো ইউজ করবো, ডাজেন্ট। হু ডাজেন্ট, আর ডাজ বসানো মাত্র এখানে এস ছেড়ে দিতে হবে। হু ডাজেন্ট হেট এ লায়ার দিয়ে প্রশ্নবোধক চিহ্ন। তবে এখানে আমরা একটা বলে রাখি যে এভরি পরে বডি বা ওয়ান থাকলে, অর্থাৎ এগুলো প্রোনাউন, এটা দুইটা নিয়মে হয়। এই যে একটা নিয়ম আমরা করলাম, আর একটা আমরা নিচে একটু দেখাই, অর অর এটা এইভাবে করা যায়। দুইটাই জেনে রাখতে হবে, পরীক্ষায় যেহেতু উল্টোটাও আসে ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ। তো এই ডিজাইনের একটা বাক্য দিলে যদি অ্যাসার্টিভ চাই তোমার, তখন বুঝতে পারবা না যে এটা অ্যান্সার হবে। তো ইজ দেয়ার, ইজ দেয়ার এই এভরির জায়গাটা এনি বসাইতে হয়। এনি বডি, ইজ দেয়ার এনি বডি, এইখানে বসে এই জিনিসটা হু ডাজেন্ট। তো হু ডাজেন্ট হেট হেট এ লায়ার। এরপরের রুলে আমরা একটা দেখবো, এভরির পরে এই জায়গাটা ম্যান মানে বডি বা ওয়ান ছাড়া কোনো একটা নাউন আছে, এভরি ম্যান, তারপরে এভরি প্যাট্রিয়ট দেশপ্রেমিক, সেক্ষেত্রে কিন্তু এই নিয়মটা চলবে না। তখন তোমাকে এই নিয়মই করতে হবে। যেমন এভরি মাদার লাভস হার চাইল্ড, তাহলে ইজ দেয়ার এনি মাদার হু ডাজেন্ট লাভ হার চাইল্ড, মানে এভরির পরে বডি বা ওয়ান ছাড়া হলে এই নিয়মে করতে হয়। আর এভরি বডি এভরি ওয়ান থাকলে এই দুটোর যে কোনো একটা নিয়মেই করা যায়। সো এটা আমরা দ্বিতীয় বাক্যটা দেখি, অল লাইক ফ্লাওয়ার্স। তো একটা হলো হু, যখন আমরা এই জায়গাটা হু নিয়ে আসবো, হুটাকে সিঙ্গুলার হিসেবে ধরা হয়, তো এইখানে কিন্তু ডাজই বসবে, হু ডাজেন্ট। এখন লাইকের অপোজিট যে হেড, এই বিষয়টা আসলে অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ অথবা ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ এটা ভাবাই যাবে না। এই দুটো পয়েন্ট আমরা উপরে লিখে রেখেছি, এটা সবগুলো রুলের ক্ষেত্রে প্রযোজ্য। তো হু ডাজেন্ট লাইক লাইক ফ্লাওয়ার্স মানে হলো কে ফুল পছন্দ করে না, তার মানে সবাই ফুল পছন্দ করে। ঠিক একইভাবে এটা আমরা দ্বিতীয় এই নিয়মে করতে পারি। এটা আসলে খুব একটা ভালো এই নিয়মে হয় না, কেননা আমরা যখন বলবো ইজ দেয়ার এনি, হ্যাঁ এখানে বডি ওয়ান কিছুই নেই, তারপরে দিয়ে করা যায়, সমস্যা না। তো আমরা এটাই করবো। নেক্সট আমরা 4 নম্বর রুলে দেখবো, এভরির পরে বডি বা ওয়ান এই জাতীয় নাই, অর্থাৎ কোনো নাউন আছে, অর্থাৎ এটা এভরি প্লাস প্রোনাউন বলা হচ্ছে। আর নাম্বার 4 চতুর্থ রুলে আমরা দেখবো, এভরির সাথে আমরা বডি বা ওয়ান অর্থাৎ কোনো প্রোনাউন ছাড়া কোনো নাউন দিয়ে আমরা দেখবো। হ্যাঁ সেক্ষেত্রে আমরা রুল 4-এ আসলাম এখন, রুল 4। তো এটা আমরা দেখবো যে এভরি প্লাস কোনো নাউন, সেই নাউনটা এমন হতে পারে মাদার, তারপরে এমন হতে পারে প্যাট্রিয়ট মানে দেশপ্রেমিক, মানে বডি বা ওয়ান ছাড়া প্যাট্রিয়ট ইত্যাদি। তো এইরকম আমরা যদি একটা অ্যাসার্টিভের বাক্য নিই, যে এভরি মাদার লাভস হার চাইল্ড, এভরি মাদার লাভস, প্রত্যেক মাতার সন্তানকে ভালোবাসেন, লাভস হার চাইল্ড। তো এই বাক্যটাকে আমরা অ্যাফার্মেটিভ নেগেটিভও দেখেছি, 4টা নিয়মে নেগেটিভ করা যায়। যাই হোক, সেটা আমরা এখানে আলোচনা না করি। তো এইখানে কিন্তু আমরা আগেরটার মতো যদি হু ডাজেন্ট লাভ হার চাইল্ড দিই, এটা অনেক সারি কেটে দেবে, কেননা এখানে কিন্তু হচ্ছে যে মাদারটা যে ছিল, সেই মাদারটা ওই নিয়মে কিন্তু আনা যায় না। কিন্তু আমি যদি ইজ দেয়ার দিয়ে করি, তাহলে ইজ দেয়ার এনি মাদার, এভরি পরের অংশটা আসবে হু ডাজেন্ট লাভ হার চাইল্ড, এটাই এখানে করতে হবে। আর এর আগের রুলে আমরা থার্ড রুলে যেটা দেখলাম এভরিবডি এভরিওয়ান, ওইটা কিন্তু দুইটা নিয়মেই করা যায়। তো সেক্ষেত্রে এটা যখন আমরা ইন্টারোগেটিভ করব, তো এখানে আমরা ইজ দেয়ার দিয়ে করবো এইভাবে, ইজ দেয়ার এনি মাদার, মানে এমন কি কোনো মা আছে, হু মানে এখানে যিনি, হু, আর এখানে এসি এর যুক্ত আছে, সো এখানে ডাজেন্ট হবে, হু ডাজেন্ট, আর ডাজ বসানোর সাথে সাথে লাভস এর এসটা ছেড়ে দিতে হবে, হু ডাজেন্ট লাভ হার চাইল্ড, এটা দিয়ে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এখানে কিন্তু হু ডাজেন্ট লাভ হার চাইল্ড আমরা এই রুলটা এখানে কার্যকরী করব না, এভরির পরে যেহেতু একটা নাউন আছে। এরপরে আমরা পঞ্চম রুলে চলে যাই, যেখানে নেগেটিভ থিম ছিল। এখানেও তোমরা খেয়াল করো বাক্যটার মধ্যে নো নট নেগেটিভ জাতীয় কিছু ছিল না, জন্যই নট টানতে হয়েছে, যেটা আমরা উপরে
লিখে রেখেছি সবগুলো রোলে এটা কার্যকরী হবে। তো আমরা এবার দেখবো নোবডি নো ওয়ান নান, এইটার পঞ্চম রুল। নোবডি নো ওয়ান নান বইয়ে আসলে আমরা যে প্রথম রুলগুলো একসাথে অনেকগুলো করেছি, অক্সিলারি ভার্বের নট থাকা না থাকা এগুলো আলাদা করেছি, সেটা সমস্যা না। তো আমরা এখন নোবডি, নোবডি অথবা নো ওয়ান অথবা নান, এই তিনটা যুক্ত বাক্য অ্যাসার্টিভকে আমরা ইন্টারোগেটিভ করা শিখব। তো নোবডি, নোবডি বিলিভস, বিইএলআইইভিইএস, বিলিভস এ লায়ার। নোবডির মধ্যেই কিন্তু একটা নট আছে। নোবডি মানে হচ্ছে কেউ না, একজন মিথ্যাবাদীকে কেউই বিশ্বাস করে না। নোবডি বিলিভস এ লায়ার। তো এখানেও বিলিভের একটা অপোজিট ওয়ার্ড তোমরা নিশ্চয়ই জানো যে ডিসবিলিভ। তো এখানে আমরা উপরে বলে রেখেছি এই আইটেমের মধ্যে কোনো অপোজিট ওয়ার্ড হবে না, এটা অ্যাফার্মেটিভ নেগেটিভে লাগে। তো এখানে যখন আমরা ইন্টারোগেটিভ করবো, এটা আমি বলবো আরো সোজা। এখানে নোবডি নো ওয়ান নাম থাকলে শুধু হু ইউজ করতে হয়, কিন্তু হু ডাজেন্ট দেওয়া যাবে না, যেহেতু এগুলোর মধ্যে প্রতিটার মধ্যেই নট আছে। তো সরাসরি আমরা এই জায়গাটায় যদি বলি, আর বিপরীত শব্দ হবে না, হু বিলিভস, বিইএলআইইভিইএস, হু বিলিভস এ লায়ার, এটা লিখি আমরা প্রশ্নবোধক চিহ্ন দিলে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক একইভাবে আমরা আরেকটা উদাহরণ দিই, নান ক্যান ডু দিস, ঠিক একই রুল। এটা 1 নম্বর বাক্য। আমরা 2 নম্বর একটা বাক্য নিই, যে নান ক্যান ডু দিস মানে ইহা কেউই করতে পারে না, নান ক্যান ডু দিস। তো এখানে অক্সিলারি ভার্ব ক্যান তোমরা জানো একটা মডেলস অক্সিলারি ভার্ব, এটা থাকলে কিন্তু এখানে আবার আরেকটা নিয়মেও করা যেতে পারে, আমরা সেটাও দেখি। তো নরমালি আমরা এই নিয়মটা যদি করি তাহলে শুধু হু বসাতে হবে এই নোবডি নো ওয়ান নানের পরিবর্তে। তো এখানে হু ক্যান ডু দিস, অর্থাৎ আমরা এই যে নোবডি নো ওয়ান নানের পরে হু বসাবো, তারপরে যা আছে পুরোটাই লিখে ইন্টারোগেটিভ চিহ্ন দিতে হয়। তবে এটা আরেকটা নিয়মে করা যায় এই অক্সিলারি ভার্বটা থাকার কারণে, অর জাস্ট ক্যানটা সামনে দিয়ে ক্যান, এটাকে এনি ওয়ান বা এনিবডি বানিয়ে দিয়ে ক্যান এনি ওয়ান ডু দিস, মানে হলো কেউ কি ইহা করতে পারে, তার মানে এটা কেউ করতে পারে না। তো এটি ছিল আমাদের নোবডি নো ওয়ান নানের রুল। এরপরে আমরা যেটা দেখবো, দেয়ার যুক্ত কিছু বাক্য আছে। আমরা 6 নম্বর রুলে যাই। 6 নম্বর রুলে আমরা দেখবো যে কোনো বাক্য দেয়ার দিয়ে আছে, এরকম দেয়ার। আমরা উদাহরণটা দেখি, অ্যাসার্টিভ, there is no use of this law, law মানে হলো আইন। তো এটার বাংলা করলে যেটা দাঁড়ায়, আসলে জিনিসগুলো বাংলা করে নেওয়াটা ভালো, যে এই আইনটার কোনো ব্যবহার নেই। তো আমরা এইভাবে যদি বলি এই আইনের কি কোনো ব্যবহার আছে, তাহলে কিন্তু বাক্যটা ইন্টারোগেটিভ হয়ে যায়। সো এখানে আমরা ইসটা জাস্ট সামনে নেব, আর নোটা আমরা তুলে দিতে হবে, আর দেয়ারটা যেহেতু সাবজেক্ট এটা সেকেন্ড পজিশনে থাকবে, আর এই নোটা এনি করে দিতে হয়, এনি। তো ইজ দেয়ার এনি ইউজ অফ দিস ল, এটার বাংলা করলে যেটা হয় এই আইনটার কি কোনো ব্যবহার আছে, তার মানে এই আইনের কোনো ব্যবহার নেই। তো মোটামুটি কিন্তু এখানে বলবো যে রুল শেষের দিকেই, আর একটা রুল করলেই আমরা মোটামুটি শেষ করতে পারবো, যে নাথিং বাট কোনো একটা বাক্যের ভিতরে থাকলে, অর্থাৎ আমরা রুল 7-এ চলে যাবো এখন। এখন যে রুলটা করাচ্ছি এটা আসলে পরীক্ষায় আসে প্রায়। রুল 7-এ যেটা বলা হচ্ছে যে নাথিং বাট কোনো একটা বাক্যের ভিতরে যদি থাকে, অর্থাৎ নাথিং বাট। তো একটা বাক্য এখানে মুখস্থ করে রাখো এরকম, যে ফ্রেন্ডশিপ ইজ নাথিং বাট এ নেম, বন্ধুত্ব কিছুই না শুধু একটা নাম। ফ্রেন্ডশিপ ইজ, এই ঠিক ইজের পরে কোনো একটা নাথিং বাট থাকলে এই রুলটা করতে হবে, ফ্রেন্ডশিপ ইজ নাথিং বাট এ নেম। তো এটা আমরা এইভাবে করবো সরাসরি, এটা আমাদের মাথায় রাখতে হবে যে এই ধরনের বাক্যগুলোকে হোয়াট দিয়ে করতে হয়, অর্থাৎ হোয়াট ইজ ফ্রেন্ডশিপ, হোয়াট ইজ ফ্রেন্ডশিপ, ফ্রেন্ডশিপ, আর বাট এ নেম পর্যন্ত এই অংশটা ঠিক থাকবে, বাট এ নেম দিয়ে প্রশ্নবোধক চিহ্ন। তো এরকম আমরা আর একটা উদাহরণ দিই, সেটা হলো এটা 1 নম্বর। আমরা 2 নম্বরে দিই আওয়ার লাইফ ইজ নাথিং, আমাদের জীবন কিছুই না শুধু সংগ্রাম। আওয়ার লাইফ, যাই দেখ না কেন একই ডিজাইন, আওয়ার লাইফ ইজ নাথিং। ঠিক
একই জায়গায় দেখো নাথিং বাটটা আছে, আওয়ার লাইফ ইজ নাথিং বাট স্ট্রাগল মানে সংগ্রাম, STRUGGLE। তো এটা ইন্টারোগেটিভ করলে যেটা হবে সেটা হচ্ছে হোয়াট ইজ আওয়ার লাইফ, হোয়াট ইজ আওয়ার লাইফ, হোয়াট ইজ আওয়ার লাইফ বাট স্ট্রাগল। এই একই ডিজাইনের বাক্য এটা, স্ট্রাগল দিয়ে প্রশ্নবোধক চিহ্ন। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটা দেখলাম। যদি ভালো লাগে তাহলে লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, যাতে করে আমরা নেক্সটে আরো ভিডিও দিতে পারি। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।